শপথ নেয়ার পরদিনই জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা, জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয়। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ। ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুর সুরাহা চায় বাংলাদেশ। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা, তিস্তা প্রকল্প বাস্তবায়নে অনড় সরকার, জানালেন প্রতিমন্ত্রী। কলকাতায় হোটেলে আগুনে নিহত 6 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। সাতক্ষীরায় একজনকে দাফন, বাকিদের নেওয়া হচ্ছে কুষ্টিয়ার নিজ বাড়িতে। বাংলাদেশি কর্মী নেয়ার আবেদন প্রক্রিয়া শুরু। মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ। নিয়োগ স্বচ্ছ করতে অনলাইন ব্যবস্থা। এবং খাগড়াছড়িতে মেঘ বিস্ফোরণে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা, পানিবন্দী বহু পরিবার। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দায়িত্বের নতুন অধ্যায় শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান 23তম রাষ্ট্রপতি। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের আদর্শে শান্তিপূর্ণ, ন্যায় ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন রাষ্ট্রপতি। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরদিনই জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকুশ সদস্যরা গার্ড অফ অনার দেয়। সামরিক কায়দায় রীতিমাফিক রাষ্ট্রীয় সম্মান জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি। বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ পেয়েছে লাল সবুজের পতাকা, পেয়েছে আলাদা ভূখণ্ড। সেই বীর শহীদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দিলেন মুক্তিযুদ্ধের আদর্শ আর সংবিধান সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয়ী তিনি। ইমরুল আহসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশ কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, দেশের সংকট মোকাবিলা সহ প্রশাসনে গতি আনতে কাজ করবেন তারা। শপথ নেওয়ার পরদিন শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুজেরি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। এ সময় বিশেষ দোয়া মোনাজাত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা।
পরে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট উত্তরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি সরকার। বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে। বাংলাদেশের যে সমস্যাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কিছু করবে না বাংলাদেশ। পর্যালোচনার পরেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক। মন্ত্রী প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে রাজধানী জিয়া উদ্যানে পৌঁছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে। সবাইকে ধৈর্য ধরে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরাসরি সড়ক যোগাযোগে বাঁচবে সময় ও খরচ। এদিন ন্যাশনাল হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চারিদিকে সাগর, নদীর পানি, মাঝখানে দ্বীপটির নাম ভোলা। স্বাধীনতার 55 বছর পর জেলাটিকে সড়ক পথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্ভাব্যতা যাচাই করে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন সরকার প্রধান। এ সময় ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা সহ অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ দুটিই কমবে। এদিন ন্যাশনাল হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়, যেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথা জানানো হয়। সভায় এই প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়ে বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অমীমাংসিত ইস্যুতে আলোচনায় জোর দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি বন্টন নিয়ে চলছে আলোচনা। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগের অবস্থান থেকে বাংলাদেশ সরে আসবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাথীরা শারমিনের রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে আস্থা ও সহযোগিতার ক্ষেত্র তৈরিতে অমীমাংসিত ইস্যুগুলোকে আলোচনার টেবিলে রাখছে ঢাকা। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। আর 2011 সালের চূড়ান্ত পর্যায়ে গিয়েও পশ্চিমবঙ্গের আপত্তিতে স্বাক্ষরিত হয়নি তিস্তা পানি বন্টন চুক্তি, যা নিয়ে পরবর্তী 15 বছর ছিল অচলাবস্থা আর বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র হতাশা। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে রয়েছে ভারতের উদ্বেগ।
এ বিষয়ে সময় সংবাদে ঢাকার অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছে সরকার। গঙ্গা চুক্তি নবায়ন এটা ডিসেম্বরে শেষ হয়ে আসছে। So these are things that we will start discussions on. তিস্তা আমরা করব। এখানে এটা থেকে বাংলাদেশ মানে ব্যাকট্র্যাক করার সম্ভাবনা নাই। টেকনিক্যাল অ্যাসেসমেন্টগুলো হচ্ছে, আমরা চাইনার সাথে প্রোভাইডিং টেকনিক্যাল এক্সপার্টিস। তো দেখি যার সাথে আমাদের ইন্টারেস্ট মিলবে তার সাথেই হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পানি বণ্টন ইস্যুতে দিল্লির সঙ্গে সংলাপের পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে ঢাকা। এটি আন্তর্জাতিক নদীর জলবন্টনের যে কনভেনশন রয়েছে বা যে আইন রয়েছে সেটি মেনে চলতে হবে দিল্লিকে। তিস্তা বলেন বা গঙ্গা বলেন, এটি বাংলাদেশ ভারত সম্পর্কে আমি মনে করি এখন একটা বিস্ফোরাই হয়ে আছে, এটাকে দ্রুত সমাধান করা দরকার। আমি মনে করি এখানে দায়িত্বটা বেশি ভারতের। দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সংলাপের পথেই আছে ঢাকা, তবে সেই কূটনীতির কেন্দ্রে থাকছে পারস্পরিক স্বার্থ, সমতা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের সুরক্ষা। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে, বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত। আইনি এখতিয়ারের সীমা ছাড়িয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, বললেন বিচারক। কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহত ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোমরাই স্থলবন্দরে একজনের লাশ হস্তান্তরের পর সাতক্ষীরায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বাকি ৫ জনের মরদেহ বেনাপোল স্থলবন্দর থেকে নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সারিবদ্ধ অ্যাম্বুলেন্স, একে একে তোলা হলো মরদেহগুলো। ভিনদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয় তাদের। ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন ৭ বাংলাদেশি। তাদের মধ্যে ৬ জনের মরদেহ আসলো দেশে। শনিবার বিকেলে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে ৫ জনের লাশ হস্তান্তর করা হয়। তাদের মধ্যে ৪ জন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। আর একজন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর কাছ থেকে মরদেহগুলো বুঝে নেন বিজিবি এবং বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আর বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির সদস্যরা। অফিসিয়াল কার্যক্রম শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জের বড়ে গ্রামের সর্দারবাড়ি জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই নিরাপত্তাহীনতার জন্য আমি ভারত সরকারকে দায়ী করি। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান না ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝায় দেয়। আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। গত 12 আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 জন বাংলাদেশি সহ 9 জন। এদের মধ্যে 6 বাংলাদেশির মরদেহ আসলো দেশে। আর নিহত রেপতি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা নিমতলা শ্মশানে দাহ করা হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বচ্ছ নিয়োগ নিশ্চিতে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা চালু করেছে দেশটি। বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্ট ও 46টি মেডিকেল সেন্টারের তালিকাও প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়া থেকে সে খবর জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ার শ্রমবাজারে গতি ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের দেয়া নোটিশে জানায়, এখন থেকে নিয়োগকর্তারা ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারছেন। এই পোর্টালে উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের 46টি প্রাথমিক অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকাও যুক্ত করা হয়েছে। আমরা চাই বাংলাদেশে যে দক্ষ শ্রমিকগুলো আছে
তারা যেন সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়াতে ভালোভাবে আসতে পারে কম খরচে। মালয়েশিয়ার সরকারকে এবং বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই কলিং ভিসা চালু করার জন্য। এদিকে মালয়েশিয়ার রেস্তোরাঁ খাতের 15,000 কর্মী কোটা পূরণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রথম ধাপে 1033 নিয়োগকর্তার বিপরীতে 5,000 কর্মীর অনুমোদন প্রক্রিয়া চলছে এবং বাকি 10,000 কোটার জন্য নতুন করে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বৈদেশিক কর্মী ট্রানজিট সেন্টার। অনলাইন নির্ভর এই নতুন ব্যবস্থার ফলে একদিকে যেমন দালাল চক্র ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের মতো পুরনো বিতর্ক বন্ধ হবে, তেমনি শ্রমবাজারে ফিরবে শতভাগ স্বচ্ছতা, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। ব্যাকায়ে গতির ঝড়ে নাস্তানাবুদ ব্যাটাররা একদিনে পড়ল 18 উইকেট, পাল্টাপাল্টে ফাইফার শরীফুল মিশেল স্টার্কের প্রথম ইনিংসে 101 রানে এগিয়ে অস্ট্রেলিয়া। মিরপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চোখের ছানি অপসারণ ক্যাম্প পরিদর্শন করেছেন ডক্টর জুবাইদা রহমান। সকালে মিরপুরের ভাষানটেক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসানো ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। রোগীদের চিকিৎসা সেবার বিষয়ে খোঁজ খবর নেয়ার পাশাপাশি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে ক্যাম্পে কথা বলেন তিনি। ছানি অপারেশনের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে দেয়া হবে বলে জানান ডক্টর জুবাইদা রহমান। মেঘ বিস্ফোরণের পর ভারী বৃষ্টিতে খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থান ও সড়কে। মেঘ বিস্ফোরণের পর ভারী বর্ষণ। শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা সহ বিভিন্ন এলাকায়। এতে চেঙ্গি নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। বাধ্য হয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থান ও সড়কে আশ্রয় নেন। দীঘিনালা চৌমুহনী স্টিল ব্রিজের দুই পাশের সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যানবাহন চলাচল। এছাড়া খাগড়াছড়ি দীঘিনালা সড়কের 8 মাইল এলাকায় পাহাড় ধসে চলাচল বন্ধ থাকে 7 ঘন্টা। হঠাৎ করে ঘুমে রেখে আপনার এরকম বন্যা বসে গেছে। যারা বসতি আছে সবাই এখানে আশ্রয় নিয়েছে, খাওয়া দাওয়া বা থাকার মতো ঘরে তো কিছু আনতেই পারেনি। বাচ্চা কাচ্চা এখানে উঠছে, বাচ্চা কাচ্চা লইয়া খানা তো নাই, পর্যন্ত কোনো খানা তো নাই। যাদের বাড়ি গেলে অনেক জায়গায় অনেকে সমস্যা আছে। পানিবন্দী পরিবারগুলোর জন্য শুকনো খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে সমস্ত জায়গায় পানিবন্দী অনেক পরিবার রয়েছে যারা এখন আশ্রয় নিচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন স্কুল এবং আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় দিয়েছি এবং তাদের জন্য প্রয়োজনীয় যত রকম সহযোগিতা প্রয়োজন, খাবার বা অন্যান্য যে কোনো সহযোগিতা, সরকার সবসময় পাশে আছে। 24 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খাগড়াছড়িতে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসে ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন যুক্তরাষ্ট্রের আদালত। ম্যানহাটনের বিচারক এক রায়ে জানান, পররাষ্ট্র দপ্তরের এই নীতি মার্কিন অভিবাসন আইনের চরম লঙ্ঘন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের আবেদনকারীরা ভোগান্তিতে পড়েন। তবে বেশ কিছু মানবাধিকার সংগঠন ও ভিসা প্রত্যাশীদের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন সিদ্ধান্ত নেয়ার আইনগত এখতিয়ার নেই। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ম্যাকায়ে গতির ঝড় তুললেন পেসাররা। প্রথম দিনেই 18 উইকেটের পতন হয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। দিনের শুরুতে মিচেল স্টার্কের ফাইফারে 64 রানে অল আউট হয় বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে পাল্টা 5 উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। 101 রানের লিড অস্ট্রেলিয়ার। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অস্ট্রেলিয়ার গতির সামনে দাঁড়াতেই পারেনি। ইনিংসের প্রথম বলেই আউট হন সাদমান, পরে তামিম, শান্ত, মমিনুল এবং লিটনকে ফিরিয়ে 22 বলেই 5 উইকেট তুলে নেন মিশেল স্টার্ক। শেষ দিকে কামিন্স এবং হ্যাজলুডের নৈপুণ্যে মাত্র 64 রানে অল আউট হয় সফরকারী দল। 12 রানে 6 উইকেট নেন স্টার্ক। জবাব দিতে নেমে শরীফুলের আগুনে গোলার সামনে পড়ে অজি ব্যাটাররা হেড, লাবুশেরের সঙ্গে স্মিথ, ওয়েবস্টার এবং কামিন্সকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথম 5 উইকেটের দেখা পান শরীফুল। কিন্তু ক্যামেরন গ্রিনের 50-তে বড় লিড পায় অস্ট্রেলিয়া। 8 উইকেটে 165 রানে দিন শেষ করেছে অজিরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের শ্রদ্ধা, জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয়। সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপজেলা ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ। এবং ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুর সুরাহা চায় বাংলাদেশ। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা, তিস্তা প্রকল্প বাস্তবায়নে অড়র সরকার, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।